যেহেতু কয়েকদিন আগে হয়ে গেল বিষয়গুলো, বিএনপির 51 দফা ইশতেহার, যেখানে বাংলাদেশ প্রথম, মানে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এবং সত্য ও পুনর্মিলন কমিশনকে জোর দিয়েছেন তারা। অন্যদিকে জামাতের যে 41 দফা আছে সেখানে ইনসাফ ভিত্তিক সমাজ, এই দুইটাকে কিভাবে পর্যালোচনা করবেন আপনি, বা কম্পেয়ার করবেন কিভাবে, কারা এগিয়ে থাকছে? আমি দুটো দলের ইশতেহার মোটামুটি দেখার চেষ্টা করেছি, আমি খুব খুঁটিনাটি বিস্তারিত দেখে শেষ করিনি। জামাতেরটা আগে হয়েছে, তাদেরটা মোটামুটি যে পয়েন্টগুলো আছে তার বাইরেও বিস্তারিত দেখার চেষ্টা করেছি ব্রড হেডিংয়ের ভেতরে। আর বিএনপিটার বুলেট পয়েন্টগুলো দেখেছি, তাদের আরও ডিটেইলড একটা ইশতেহার আছে, এটা তো গতকালই মাত্র দেওয়া হয়েছে, তাই এটা দেখে শেষ করা সম্ভব হয়নি এখনও। আমি প্রাথমিকভাবে দুটো দলের ইশতেহারের ক্ষেত্রে ভালো ভালো কথা সবাই লেখে, কিন্তু আমি জামাতের তুলনায় বিএনপির একটা জায়গাকে আমি একটু বেশি গুরুত্ব দিতে চাই, সেটা হলো বিএনপির ইশতেহারের মধ্যে কতগুলো স্পেসিফিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মানে আমি ইভেন বিএনপিরও যতটুকু হয়েছে এটাও আমি যথেষ্ট মনে করি না। বিএনপিরও আরও বেশি হওয়া উচিত ছিল, এবং টাইম বাউন্ড, যে আমি 5 বছর তো আছি, মানে আমার একদম ইমিডিয়েটলি আমি কী করতে চাই সেটা যদি এক ধরনের প্রাথমিক একটু আলাদা করে তারা দেখাতেন ভালো হতো। কিন্তু বিএনপির স্পেসিফিক প্রতিশ্রুতির পরিমাণ বেশি, জামাতের ক্ষেত্রে সেটা কম, খুবই জেনারেলাইজ ধরনের, তারা এটা করবেন ওটা করবেন, যেগুলো আমরা পলিসি হিসাবে বলি। কিন্তু আমরা ইশতেহারে যেটা দেখতে চাই, 5 বছর আপনি একটা ক্রুড একটা ডেটা দেবেন, ক্রুড একটা ইনফরমেশন দেবেন। যেমন ধরুন কৃষি ঋণ নিয়ে বিএনপি বলছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেব, 1 বছরের ক্ষুদ্র ঋণের কিস্তি দিয়ে দেব। এটা ফিজিবল বা ফিজিবল না ইজ এ ডিফারেন্ট ডিবেট। জামাত বলছে তারা কৃষি ঋণের পুনর্মূল্যায়ন করবেন, তারা কৃষি, আমি মানে পড়েও শোনাতে পারবো যে তারা এই ধরনের কথাবার্তা, পুনর্মূল্যায়ন করবেন, কৃষি ঋণ বাড়ানো হবে। কিন্তু এই যে পুনর্মূল্যায়ন বলতে কি বুঝি আমরা আসলে, তারা এখানে আসলে কি করতে চান, স্পেসিফিক তথ্য এরকম আসলে আমি দেখিনি। তো এইটাই হলো মোটা দাগে পার্থক্য। আর একটা জিনিস সম্ভবত আমি ধারণা করবো যে বিএনপি একটা অজনপ্রিয় জায়গায়, মানে আমরা তো বাংলাদেশে যখন কথা বলি আমাদের এত বেশি সংকট চারদিকে, আমরা তো পরিবেশ নিয়ে খুব বেশি কথা বলি না। বিএনপির ইশতেহারে পরিবেশের প্রতি মনোযোগের পরিমাণ বেশি আছে বলে আমি মনে করি। এটা সম্ভবত জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তিনি পরিবেশ নিয়ে কনসার্ন যেগুলো দেখা গেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলছে। এই দুইটা শব্দকে কিভাবে করবেন, যে বিএনপি বলছে যে পুনর্মিলন কমিশন, মানে যেটাকে জুলাই, জামাতেরও এরকম একটা আছে না, জুলাই অভ্যুত্থানের পরে এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, যে রিকনসিলিয়েশনের ব্যাপারটা, এবং সাথে জামাত যে ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলছে, ইনসাফ ভিত্তিক সমাজ, তারাও রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছে। আচ্ছা, এই শব্দগুলোকে আপনি কিভাবে? আমি পজিটিভলি দেখি, দুই দলই বলেছে, ইন্টারেস্টিংলি দুই দলই বলেছে। আমি এটাকে, আমরা খুবই রিস্কি হলো, আমরা প্রথম থেকে এই কথাগুলো বলছিলাম, মানে আমরা কতজন মানুষকে আসলে বিচার করব, কতজন, একটা ওয়াইড স্প্রেড সোসাইটিতে যখন একটা ওয়াইড স্প্রেড ক্রাইম ঘটতে থাকে, আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগের কমিটিতে থাকা একজন মানুষও আমি পাবো না যার নামে কোনো ফৌজদারি মামলা দেয়া যাবে না, ক্রেডিবল মামলা, আমি ভুয়া মামলার কথা বলছি না। মানে আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগ অ্যাক্টিভলি সমর্থন করেছে বা কমিটিতে ছিল, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ফর্মের ক্রাইম আছে। এখন আমরা কি এটা বিচার করতেই থাকবো? কতটুকু করব? যখন এরকম ওয়াইড স্প্রেড অপরাধ ঘটে, আমরা ওই যে সাউথ আফ্রিকায় যেটা হয়েছিল, তাদের রেসিজম যখন শেষ হলো, তখনও তারা এই কাজটা করার চেষ্টা করেছেন। সো আমার মনে হয় কোনো একটা ফর্মে, বিশেষ করে যারা অপরাধ স্বীকার করবেন, তাদেরকে আমাদের মেইন স্ট্রিম সোসাইটিতে নিয়ে আসা, মানে তাদের সংখ্যা এখনো তো খুব কম না আমি মনে করি। মানে এই যে দুই দলই যেটা করছে, এটার আগে কি তারা শুরু করেছে এক প্রকার, মাঠে কি এটা দেখতে পান কিনা? আমার মনে হয় আগে শুরু করেছে, এবং এটা ঘোষণার একটা কারণও আছে, এটা নেহায়ত নির্বাচনী হিসাব নিকাশও এটার সাথে জড়িত আছে। কারণ এটা তো ফ্যাক্ট, আওয়ামী লীগের ভোট তো আছে এবং তাদের সে ভোটাধিকার আছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে, শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলেও তার ভোটাধিকার আছে। উনি দেশের বাইরে পালিয়ে আছেন, আপনি নির্বাচন করায় অযোগ্য হতে পারেন। একটা রাষ্ট্র কারো নাগরিকত্ব রাখলে তার নির্বাচন করায় অযোগ্য করতে পারেন, আপনি করতে পারে, কিন্তু ভোটাধিকার তার থাকবে। সুতরাং সবচেয়ে ক্রিমিনাল মানুষটারও তো ভোটাধিকার আছে। সেই কারণেই সব দল যখন তার নিজের দিকে টানতে চাইছে, এটাকে আমি খারাপভাবে দেখি না, এবং সম্ভবত এই রিকনসিলিয়েশনের আলাপটা এটার সাথে কিছু কিছু কথা এসছে যে এইবারের ভোটে আওয়ামী লীগের ভোটার এবং যারা ফেসিবাদের সমর্থক ছিল তাদের ভোটার, সাথে সংখ্যালঘু ভোটার একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। এই কারণে কি দুই দল
এই ধরনের রিকনসিলিয়েশনের কথা বলছে, নাকি সত্যিকারের তাদের মনের ভিতরের কথা যে তারা একটা সোসাইটি করতে চান, যে সোসাইটিতে সবাই একসঙ্গে থাকবে? পলিটিক্যাল পার্টিগুলো যখন কোনো কিছু করতে চায় তাতে তার সদিচ্ছা বা আন্তরিক কোনো মানসিকতা থাকে না তা না, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তার প্রতিটা স্টেপের সাথে আবার পলিটিক্যাল হিসাব নিকাশ করে। মানে সারা পৃথিবীতে এটা নিয়ম, মানে ডেমোক্রেসি এভাবেই কাজ করে। আপনি যেমন ধরুন, আমি এনসিপি সম্পর্কে একটা কথা বলতাম যে তারা অনেক আগের কথা মনে আছে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আবার সংস্কার। আমি বলছি না এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা তার ভেতর থেকে চায় না, আমি বলি না যে এনসিপি সংস্কার ভেতর থেকে চায় না, কিন্তু এনসিপি আবার সাকসেসফুলি দুটোকে ইস্যুতেও পরিণত করেছে। পলিটিক্যাল ইস্যু কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনি রাজনীতি করবেন, আপনার মনের ইচ্ছা তো আছেই, একই সাথে আপনার আসলে পলিটিক্যাল হিসাব নিকেশও, আপনি কোথায় বেনিফিটেড হচ্ছেন, কিভাবে বেনিফিটেড হচ্ছেন, কতটুকু বেনিফিটেড হচ্ছেন, এই হিসাব নিকাশগুলো করতে হয়। সেই কারণে এটার সাথে রাজনৈতিক হিসাব নিকাশও আছে। আবার আমি একই সাথে বলতে চাই, দলগুলো যে একদম কোনো রেকনসিলিয়েশন চায় না, কারণ আওয়ামী লীগ কে আসলে আমাদের আশপাশে? আপনার আমরা খুবই ছোট হোমোজেনাস একটা সোসাইটি। কিন্তু সব জায়গায় যেটা দেখা যাচ্ছে জাহিদ ভাই, মানে নির্বাচনের আগে ভোটের সমীকরণে অনেক জায়গাতে আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে যে আপনারা আসুন, এবং সেই কাজও শুরু হয়ে গেছে, অনেকগুলো খবরে এসছে। সেইটা আদতে বাংলাদেশের জন্য কতখানি ভালো হবে?